নমস্কার সকল দর্শককে আজকের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আগামী 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত রবি সিংহ রাশিতে যে গোচর সংগঠিত হবে তার একটা অ্যাবস্ট্রাক্ট ফলাফলের উপরে আলোচনাটা করব। এটা ভীষণ ইম্পর্টেন্ট গোচর। এই বর্তমান যে একটু স্ট্যাগনেন্ট টাইম আছে তার সাপেক্ষে এই গোচরটি ভীষণ ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট বলা যায়। এই গোচরটি মঙ্গলের সিংহ রাশিতে আসার থেকেও গুরুত্বপূর্ণ গোচর। যদি কারোর সাথে কম্প্যারেটিভ স্টাডি আমাকে প্রশ্ন করেছেন বহু মানুষ, এই জন্য বলছি যে রবি তার মূল ত্রিকোণে ফিরছে ভাদ্র মাস ব্যাপী। তো সেই সময় যে এফেক্ট তিনি দেবে এই ঘরে থাকাকালীন একটা সামগ্রিক এফেক্ট দেবে এবং লগ্নভিত্তিক এফেক্ট দেবে। আমি বেশ কিছু লগ্নভিত্তিকও মানুষ প্রশ্ন জিজ্ঞাসা করেছে। আপনারা জানেন যে নর্মালি আমি সেই প্রশ্নের উত্তর দিতে চাই না, তবে আজকে 2-4 লাইন যদি সময় থাকে আমি বলে দেব। তো যাই হোক, আগামী 17ই আগস্ট রাত্রি 1:04 অর্থাৎ 16 তারিখ থেকে যখন 17 তারিখ হবে 12টা ক্রস করবে 1:04 কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউডে রবি সিংহ রাশিতে প্রবেশ করবে এবং থাকবে 17/9/2021 পর্যন্ত রাত্রি 12:55 পর্যন্ত। অর্থাৎ 17ই সেপ্টেম্বর রাত্রি 12:55 পর্যন্ত রবি তার নিজের মূল ত্রিকোণে অবস্থান করবে। এই অবস্থানকালে যে সামগ্রিক এফেক্ট হবে তার উপর আলোচনাটা করব। আলোচনা শুরুর পূর্বে আপনাদের যেরকম রিকোয়েস্ট করি যে দয়া করে আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন প্রয়োজন মনে করলে, কিন্তু শেয়ার করবেন যাতে মানুষ দেখতে পারে বা তার একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি তার উপরে তৈরি হয়। সেই ব্যাপী একটা আলোচনা করছি এবং সেটা যাতে যত সংখ্যক মানুষ দেখতে পান আর কি। যাই হোক, আলোচনা শুরু করছি। দেখুন, রবি নিয়ে বহু অনুষ্ঠান করেছি, আমার নিজেরই এখানে ভিডিওতে প্রচুর ভিডিও আপনারা দেখেছেন। রবি হচ্ছে আমাদের সোল, আমাদের আইডেন্টিটি, আমাদের পিতা, আমাদের পিতৃব্য। অর্থাৎ আমরা যে এই মৃত্যুলোকে অবস্থান করছি, মৃত্যুলোকে অবস্থান করাকালীন তার আমাদের যে একটা, মনে করুন আমাদের যে ওয়াজুদ যেটার উপর আমরা দাঁড়িয়ে রয়েছি সেটাই হচ্ছে সান। কারণ আমাদের সোলটা আমাদের শরীরে আছে, সোলটাই হচ্ছে আমাদের প্রাণ, যার জন্য আমরা বেঁচে রয়েছি, আমরা এই মেটেরিয়াল কাজকর্মের সাথে যুক্ত রয়েছি। যেই না আমাদের সোলটা আমাদের শরীর লিভ করে যাবে, সঙ্গে সঙ্গে আমাদের বডিটা, আমাদের আইডেন্টিটিটা একটা বডি হয়ে যাবে। অর্থাৎ আপনার সাথে সেই সমস্ত সম্পর্ক সঙ্গে সঙ্গে কাট অফ হয়ে যাবে যা মেটেরিয়ালি আপনি সম্পর্ক ধারণ করে রয়েছেন। অর্থাৎ আমি আমাকে দিয়ে বলছি, মনে করুন আমি কারুর পিতা, কারুর পুত্র, কারুর দাদা, কারুর ভাই, কোনো একটা নির্দিষ্ট জায়গার এমপ্লয়ি, আপনাদের সাথে বন্ধু বা কারুর দাদা, যেরকমভাবে ধরতে পারেন। সমস্ত সম্পর্কগুলো 1 সেকেন্ডে কাট অফ হয়ে যাবে যেই না আমার শরীর থেকে আত্মাটা লিভ করে যাবে। আমি তখন হয়ে যাব একটা বডি। সিম্পলি একটা নাম দিতে হয়, তাই জন্য লেট কথাটা লিখে দেয় যে হি ইজ নো মোর। হি ইজ মানে কি, আপনি কি অদৃশ্য হয়ে গেছেন? আপনি তো পড়েই আছেন, আপনার শরীর থেকে ওই ক্ষুদ্র অংশটা লিভ করে গেছে। উপনিষদে বলা আছে আমাদের আত্মার সাইজ সম্পর্কে, সেটা হচ্ছে আমাদের যে কেশ আছে, চুল আছে, তার 10,000 ভাগের 1 ভাগ, একদম পরিষ্কার তার মাপ বলা আছে। সুতরাং বুঝতেই পারছেন যে কতটুকু অংশ আমাদের, সেই অংশটা আমাদের শরীরের মধ্যে থাকে বলে, বিশেষ করে আমাদের হৃৎপিণ্ডে অবস্থান করে বলে আমরা সমস্ত প্রাকৃতিক কাজকর্ম বা ভৌত কাজকর্ম, ফিজিক্যাল ওয়ার্ক আমরা করতে পারি বা মেটেরিয়ালি আমরা তার সাথে যুক্ত থাকি। হ্যাঁ, আমি খুব স্বাস্থ্যবান, যেই মুহূর্তে আমার শরীর থেকে, মনে করুন আমি একজন কুস্তিবীর, ফিজিক্যালি খুব স্ট্রং, কিন্তু ওই অংশটুকু শরীর থেকে বেরিয়ে গেলে আমি একটা খুব ভারী বস্তু ছাড়া কিছু নয়, যেটি যখন মানে দাহ পড়বার জন্য নিয়ে যাবে সেই মানুষরা রীতিমতো বিরক্তি বোধ করবে, কারণ এত ভারী বলে। সুতরাং আমার কাছে আর কোনো ভ্যালু নেই। রবির ভ্যালু হচ্ছে এটা। আমি কেন এই কথাগুলো অহেতুক বলছি না, রবির ভ্যালুটা বোঝার চেষ্টা করুন। আপনার শরীরে ওই অংশটুকু আছে বলে আপনার সমস্ত কিছু আছে, যেই বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে কাট অফ হয়ে যাবেন। আপনার সমস্ত এই মৃত্যু লোকের সাথে সম্পর্ক সঙ্গে সঙ্গে চ্যুত হয়ে যাবে।
তো সেই হচ্ছে রবি, অর্থাৎ আপনার আইডেন্টিটি। রবি হচ্ছে জ্ঞান, রবি হচ্ছে যশ, রবি হচ্ছে লাইট, রবি হচ্ছে প্রকাশ সম্পূর্ণ। সেই জন্য কালপুরুষের পঞ্চম ভাব, বা আমি যখন বহু ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে বলেছি যে ভারতবর্ষের বুকে বহু অ্যাস্ট্রোলজার আছেন যিনি রবির ঘরকে 1 নম্বর ঘর ধরে বিচার করেন, এবং খুব ভালো ঘরানার অ্যাস্ট্রোলজার তারা। তারা খুব মানে সাধারণ মানুষ নন, অত্যন্ত জ্ঞানী মানুষ। তো রবিকে 1 নম্বর ধরা, অর্থাৎ আপনার আপনি কোথা থেকে এসছেন, আপনার পিতার থেকেই তো আপনার এসছেন, মাতার গর্ভে আপনি বড় হয়েছেন অবশ্যই, কিন্তু প্রাণটা এসছে আপনার পিতার থেকে। তো সেই কারণে আইডেন্টিটি রবি। আপনি সমাজে যা কিছু করছেন, আপনার যা মেটেরিয়াল যশ তৈরি হচ্ছে, রবি কিন্তু অ্যাকচুয়ালি রাজসিক প্রবৃত্তির প্ল্যানেট, মোস্টলি রাজসিক 80%, আর মোটামুটি 20%-এর মতন সাত্ত্বিক প্রবৃত্তি আছে। তার রাজসিক গুণই শাসন করছে, তো খাত্র ধর্ম পালন করছে বেসিক্যালি। তো দেখবেন এই জন্য রবির যে নক্ষত্রগুলো রয়েছে তার মধ্যে একমাত্র কৃত্তিকা নক্ষত্র বাদে বাকি দুটো নক্ষত্রই নরগণ দেওয়া আছে। কৃত্তিকা নক্ষত্র নিয়ে যখন আলাদা করে আলোচনা করব তখন বলবো কৃত্তিকা নক্ষত্রকে কেন রাক্ষসগণ দেওয়া আছে, এটা কিছু স্পেসিফিকেশন আছে। তো রবির ক্ষেত্রে রবি হচ্ছে শাসক। শাসক মানে যিনি সুশাসক, যিনি সমবন্টনে বিশ্বাস করেন, যিনি সমাজের প্রত্যেকটি মানুষকে তার পুত্রকন্যা রূপে স্নেহ করেন, অর্থাৎ যিনি গার্জিয়ান। অর্থাৎ গার্জিয়ান যেরকম কারোর প্রতি পক্ষপাত দুষ্ট হন না, সেরকম রবি হচ্ছেন সেরকম পক্ষপাতহীন একজন মানুষ, একজন আদর্শ মানুষ, যার আত্মসম্মান, যার কাছে আইডেন্টিটি, যার কাছে জ্ঞান। সমস্ত গ্রহ রবির থেকে সৃষ্টি হয়েছে, সৌরজগৎ, সৌর নাম শুনেই বুঝতে পারছেন, তো সূর্যের অংশ সমস্ত প্ল্যানেটগুলো। তো সেই ডেমিগডসগুলো সূর্যের থেকেই তৈরি হয়েছে। তো সূর্য নিজেও একজন গড, এবং সমস্ত ডেমিগডস তো সূর্যের সমস্ত গুণ থেকেই তার গুণগুলো তৈরি হয়েছে। তো সেই হিসেবে রবির মধ্যে সমস্ত গুণের একটা কম্বিনেশন আছে। সেই জন্য রবির যারা জাতক হন তাদের মধ্যে জ্যাক অফ অল ট্রেডস তো অবশ্যই হয়, মাস্টার অফ নান হতেই পারে, সেটা পরবর্তী ব্যাপার, স্যাটার্নের অবস্থানের ওপর ডিপেন্ড করবে। কিন্তু জ্যাক অফ অল ট্রেডস তাদের মধ্যে কিন্তু কম বেশি ভার্সেটাইল, তাদের মধ্যে একটা অ্যাক্টিভিটিস থাকে, অন্তত তারা ইনিশিয়াল ব্যাপারটা বোঝে। তো রবি তার নিজের ঘরের দ্বাদশ ভাব ছেড়ে সে তার মূল ত্রিকোণে প্রবেশ করছে। এবার মূল ত্রিকোণে প্রবেশ করার পরে শাসক যখন মূল ত্রিকোণে প্রবেশ করবে, আমি সেই সময়কার জাস্ট একটু গোচর ফলটা আপনাদের বলে দিচ্ছি। আমি আজকে 14 তারিখ রেকর্ড করছি ভিডিও, আমি 17 তারিখ রাত্রি 1:04 গোচরটা আপনাদের বলে দিচ্ছি। সেই সময় রবি মঙ্গল বুধ একসাথে অবস্থান করবে আমাদের সিংহ রাশিতে। মঙ্গল থাকবে 17 ডিগ্রিতে এবং বুধ থাকবে প্রায় 15 ডিগ্রির কাছাকাছি, এবং রবি জাস্ট এন্ট্রি হবে সেই সময়। আচ্ছা, শুক্র থাকবে তার পরের ঘরে প্রায় 6.5 ডিগ্রির মতো। চন্দ্র তখন বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, এবং চন্দ্রের তখন থাকবে 16 ডিগ্রি 3 মিনিটে। কেতুর থেকে মাত্র 3.5 ডিগ্রি বেশি কেতু ক্ষেত্রে অবস্থান করবে, এবং তার ডিগ্রি থাকবে 12 ডিগ্রি 37 মিনিটের মতন। মকর রাশিতে শনি থাকবে বকরি অবস্থায় প্রায় 15 ডিগ্রিতে। তার পরের ঘরে বৃহস্পতি বকরি অবস্থায় আছে 3 ডিগ্রি 32 মিনিটে, এবং রাহু রয়েছে যথাক্রমে রবির ঘর থেকে 10th হাউসে বৃষের ঘরে, তিনিও থাকবেন 12 ডিগ্রি 37 মিনিটে। তো রবি অ্যাকচুয়ালি কি? রবি অ্যাকচুয়ালি শাসক। দেখবেন কালপুরুষের যদি 1 নম্বর ঘর থেকে বিচার করেন, তাহলে 5 নম্বর ঘর থেকে আমরা কি বলি? সমস্ত প্রকারের ডেভেলপমেন্ট, মেটেরিয়াল ডেভেলপমেন্ট, সেটা এডুকেশন হতে পারে, সেটা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটাস হতে পারে, মেটেরিয়াল কিন্তু একদম। কিন্তু সব থেকে বেশি যে জায়গাটা, সেটা হচ্ছে সন্তান, অর্থাৎ আমাদের পুত্রকন্যা যাদের আছেন তাদের সেই জায়গাটা, এবং তাদের সেই জায়গাটা ডেভেলপমেন্ট, শুধু পুত্রকন্যা নয়, পুত্রকন্যার ডেভেলপমেন্টও 5th হাউসের সাথে যুক্ত। তো এবার খুব সংক্ষিপ্তভাবে আপনাদের বলে দিই যে রবির কাছে সবাই হচ্ছে পুত্রকন্যা। রাজার কাছে সবাই সাবজেক্ট, মানে সে তো পুত্রকন্যার স্বামী, সে তাকে সঠিক পথ দেখাবে, প্রয়োজন হলে শাসন করবে, স্নেহ করবে, তাদের আগলে রাখবে, এবং সেটা পক্ষপাতহীনভাবে রাখবে। সেই জন্য কালপুরুষের 5ম ভাব রবিকে দেওয়া আছে।
আবার যদি 1 নম্বর আবার রবি থেকে 5th হাউস বৃহস্পতির ঘর, মানে ট্রাইনটা যদি দেখেন রবি বৃহস্পতি মঙ্গল মেষ রাশি, এরা তিনটেই অগ্নিতত্ত্বের ঘর এবং একে অপরের পঞ্চম নবমে অবস্থিত। তাই তিনটে ঘরই রবির ঘরের সাপেক্ষে ভীষণ ইম্পর্টেন্ট। বৃহস্পতি নিজে সন্তান, বিশেষ করে কোনো পক্ষপাত নেবেন না, বিশেষ করে পুত্র সন্তানের কারক। তার মানে এটা নয়, কিন্তু শাস্ত্রে কিন্তু পরাশরী হোরাতে কিন্তু শুধু সন্তান কারক কথাটা বলা রয়েছে। কিন্তু আমি পরবর্তীকালে ল্যাটার ফেজে দেখেছি এখানে একটা ওই সামাজিক কিছু বৈষম্য তো তৈরি হয়েছে লিঙ্গভিত্তিক, সেই নোংরামিগুলো করার জন্য এখানে একটা পুত্র কথা বুঝিয়ে দিয়েছে। ভগবান কোনো পুত্র কন্যা বলে কোনো ডিফারেন্সিয়েশন করেননি। আমরা প্রত্যেকেই অপূর্ণ এবং আমাদের সমাজের কাউন্টার পার্টের প্রয়োজন আছে, না হলে সমাজ ব্যবস্থাটাই অকেজো হয়ে যাবে টোটালি। তো রবি কি করবে? শাসন করবার ক্ষমতা রয়েছে। রবি শাসক এবং সুশাসক। রবি যখন এখানে প্রবেশ করবে, রবির যে জেনারেল অর্থাৎ মঙ্গল, তিনিও রবির সাথে অবস্থান করবেন এবং রবি থেকে ষষ্ঠে শনি অবস্থান করবে, রবি থেকে সপ্তমে বৃহস্পতি, অর্থাৎ পুরো বৃহস্পতির আসপেক্টে অলমোস্ট রবি এখানে 27.5-28 ডিগ্রি পর্যন্ত এই সিংহ রাশির ঘরে বৃহস্পতি তার সপ্তমী অবস্থান করবে। তারপরে বৃহস্পতি মকর রাশিতে নেমে আসবে। তো অলমোস্ট বৃহস্পতি রবিকে প্রায় পুরো গোচরটাতেই এই ঘরে থাকাকালীন তার আসপেক্টেই রাখবে। সেটা গুরু, রবি তার গুরুর সাপেক্ষে থাকার জন্য, রবি নিজেও জ্ঞানের পুরো আধার, এমন নয় যে বৃহস্পতির জ্ঞান প্রদান করবে তারপরে, কিন্তু গুরু হিসাবে তাকে যখন স্বীকৃতি দেওয়া হয়েছে, স্বীকৃতিটা তো আপনি আমি দিই, স্বীকৃতিটা ভগবান দিয়েছেন। সুতরাং সে তার গুরুর আসপেক্টে থাকার জন্য সে অবশ্যই কিছু ভালো ফল প্রদানকারী অবস্থায় থাকবে, কন্ট্রোলে থাকবে, ডিসিশন মেকিং এবিলিটিকে আরও ফ্রুটফুল বানাবে। কারণ মঙ্গল একসাথে অবস্থান করা রবির সাথে কিন্তু রবির মধ্যে অবশ্যই এমন কিছু জিনিস তৈরি করবে যেই জিনিসটাকে আমরা নর্মালি খুব বেটার বলি না। হ্যাঁ, খারাপ নয়, অবশ্যই মঙ্গলও ওখানে অত্যন্ত তেজি, ওটা অগ্নিকারক ঘর এবং সেই ঘরে রাজার সাথে তার সেনাপতি অবস্থান করছে, সুতরাং সেটা তো কোনো খারাপ কম্বিনেশন হতে পারে না। বাট বুধও একসাথে অবস্থান করছে এবং 26 তারিখ পর্যন্ত বুধও এক্ষেত্রে থাকবে। বুধ ওক্ষেত্রে থাকা মানে কিন্তু সেটা খুব বেটার নয়, কারণ সেক্ষেত্রে ক্রোধ, প্রথম ইগো থেকে ক্রোধ এবং সেই ক্রোধের অত্যন্ত আউটবার্স্ট একটা হওয়ার প্রবণতা এখানে থাকবে। আমি সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করে দিচ্ছি আপনাদের। রবি থেকে 6th হাউসে বসে রয়েছে স্যাটার্ন। স্যাটার্ন কিসে রয়েছে না শ্রবণা নক্ষত্রে। শ্রবণা নক্ষত্র কার নক্ষত্র? চন্দ্রের নক্ষত্র। চন্দ্র কার কোন ঘরের অবস্থান না রবির মূল ত্রিকোণে দ্বাদশ ভাব। তো রবি 7th হাউসের আসপেক্ট, মুখ্যত 7th হাউসের আসপেক্ট, অর্থাৎ রাজার যে সম্পূর্ণ রাজ্য, তার যে ডোমেইন আছে, সেই ডোমেইন, যে ডোমেইনের মধ্যে তিনি শাসন করেন, তো সেই শাসনের মধ্যে আমাদের 7th হাউস মানে শুধুমাত্র ভাববেন না যে আমাদের পতিপত্নী এই জায়গাটা। 7th হাউস মানে আপনি সাপেক্ষে আপনার যে পুরো সোসাইটি আছে সমস্ত কিছু 7th হাউসের মধ্যে আছে। যদি ব্যবসা করেন পার্টনার, যদি চাকরি করেন সেক্ষেত্রে কালিগদের অবস্থান, সমস্ত কিছু 7th হাউস থেকে বিচার করা হয়। আপনার এন্টায়ার প্রবাবিলিটি এবং আপনার কতটা উত্থান হবেন সেটাও 7th হাউস থেকে বিচার করা হয়। সেটা আবার শনির মূল ত্রিকোণের ঘর, অর্থাৎ পিতা পুত্র এক্ষেত্রে সমসপ্তমে বসে রয়েছে। কেন বসে থাকে অনেকবার আলোচিত হয়েছে, আমি আলোচনা করেছি আমার অনুষ্ঠান। তো যাই হোক, এক্ষেত্রে সেই শনি বসে রয়েছে 6th হাউসে। 6th হাউস কিসের ঘর না 6th হাউসে স্যালিবেসির ঘর। শনি এক্ষেত্রে প্রচুর রোগের জন্ম দেবে, সেই রোগ থেকে হিলিংও করাবে। শত্রুর জন্ম দেবে, শত্রু থেকে হিলিংও করাবে, কিন্তু অগ্রগতিকে আটকে দেবে সম্পূর্ণ। দ্বাদশপতির নক্ষত্রে রয়েছে। তার ফলে এক্ষেত্রে স্যাটার্নের যে ভূমিকাটা হবে সেই ভূমিকাটা কিন্তু অবশ্যই কিছুটা নেতিবাচক ভূমিকা উইথ রেসপেক্ট টু রবি। কারণ রবি এখন কি করবে, রবির যেহেতু 10th হাউসে রাহু আছে, রবির কাছে অপরচুনিটি আসবে প্রচুর। রবি এখন নিজের ঘরে এসছে, নিজের শক্তি পেয়েছে, সবই রবির ঘর, আলাদা করে তো কোনো ঘরে কোনো গ্রহ তো আর আপনা থেকে সৃষ্টি হয়নি, সুতরাং প্রত্যেকটা ঘরই রবির ঘর। কিন্তু যতই রবির ঘর হোক, রবি এখন নিজের রাজধানীতে আছে, নিজের বাড়িতে রয়েছে। নিজের বাড়িতে সবারই একটা নিজস্ব পাওয়ার থাকে, রাজার তো এক্সট্রা পাওয়ার অবশ্যই থাকবে। তো সেক্ষেত্রে
সে চেষ্টা করবে এখন পজিটিভলি কাজ করা, কারণ তার সাথে তার সেনাপতি আছে, তার সাথে তার প্রোক্লামেশন আছে, তার যে মন্ত্রী অর্থাৎ যে বলে দেবেন কথা, রাজা তো নিজের হাতে কাজ করবে না, তার যে হ্যান্ডস আছে তারাও কাছাকাছি অবস্থান করছে, এবং সর্বোপরি গুরু গ্রহ 7th হাউসে অবস্থান করছে, আসপেক্টে নিয়ে আছে। তো এই অবস্থায় সে কিন্তু খুব দ্রুত কাজ করার চেষ্টা করবে, এবং 10th হাউসে রাহু আছে, রাহু প্রচুর অপরচুনিটি তৈরি করবে। কিন্তু বারবার বলেছি রাহু অ্যাকচুয়ালি ডেমন। ডেমন কিরকম অপরচুনিটি তৈরি করে, যে অপরচুনিটিটাকে দেখতে খুব ভালো লাগে অ্যাপারেন্টলি, কিন্তু আপনি যখন সেটা তুল্যমূল্য বিচার করবেন তখন দেখবেন যে সেটা অ্যাকচুয়ালি একটা ফার্স জিনিস অধিকাংশ ক্ষেত্রেই। সেই অপরচুনিটিটাকে ধরার জন্য, সেই অপরচুনিটিকে গ্র্যাব করার জন্য যে প্ল্যানেট দরকার, সেই প্ল্যানেটের ইমিডিয়েট কোনো যোগাযোগ এখনো তৈরি হয়নি। বিশেষ করে শনি সেই যে অপরচুনিটি আসবে তার বেশ কিছু অপরচুনিটিকে কাটেল করে দেবে, কেটে দেবে আসার আগে। কারণ রাহু ইজ এ সিউডো প্ল্যানেট, এবং রাহু এবং রবির মধ্যে কিন্তু কোনো মিত্রতা নেই। 10th হাউসে বসে রাহু কি করবে, শুক্রের ঘর, সেও চন্দ্রের নক্ষত্রে আছে, অপরচুনিটি প্রচুর তৈরি করবে, কিন্তু অপরচুনিটির কিন্তু অধিকাংশটাই ফুলফিল হবে না। এবং ফুলফিল হবে না তার একটা মেজর কারণ আছে। রবি যেখানে অবস্থান করছে এখন তার মূল ত্রিকোণে, সেখান থেকে 4th হাউসে কেতু বসে রয়েছে। 4th হাউসে কেতু, 4th হাউস আমাদের কি, আমাদের মেনলি হচ্ছে আমাদের বাড়ি, অর্থাৎ রাজার যে ডোমেন, রাজার বাড়ি মানে শুধুমাত্র তার বাড়িটুকু নয়, তার যে সম্পূর্ণ রাজ্য বা রাষ্ট্র যেটাই বলুন না কেন সেটি। এবং সেখানে মানে আপনি ভাইসি ভার্সা ধরতে পারেন যে রাজা যেটা কল্পনা করবে সেই কল্পনাটা ফুলফিল করতে পারবে না, সে ফুলফিল করতে পারবে না বলে ডিপ্রেশন তৈরি হবে। বা উল্টোভাবেও বলতে পারেন 4th পজিশনে কেতু থাকার জন্য, 4th পজিশন থেকে আমাদের হৃদয় স্থান, তো এখান থেকে আমাদের ইমোশনাল পার্ট জড়িত। রাজার ইমোশন সহজে বোঝা যায় না। কোনো রাজা বা কোনো রাষ্ট্রনেতাকে আপনি খুব রেয়ার দেখতে পাবেন তিনি প্রকাশ্যে কাঁদছেন কখনো। তা মানে কি তিনি কাঁদেন না, তার কি দুঃখ হয় না? তিনি তো আমাদের মতনই মানুষ, হয়, কিন্তু তার প্রকাশভঙ্গি কম থাকে অনেক। তিনি সব কথা সব জায়গায় বলতে পারেন না, তার অনেক প্রোটোকল আছে। হ্যাঁ, সেটা পুরাতন যুগেও ছিল, বর্তমানেও আছে। একটা বাড়ির সাপেক্ষে চিন্তা করে নিন না, যিনি বাড়ির গৃহস্বামী তিনি তো বাড়ির ক্ষেত্রে রাজার ভূমিকাটাই পালন করছে, তিনি বাড়িটার প্রতিপালক। রাজা মানে কি সে কি হুকুমদারি করবে না অন্যদের দাসত্ব করাবে, এরকম ব্যাপার নয়, তিনি প্রতিপালক। সেই প্রতিপালক কি পিতা হয়ে অনেক সময় তার যে অনেক ব্যর্থতা, তার যে অনেক ল্যাকিউনা থাকে, মনে করুন আমি 2 সন্তানের পিতা, আমি আমার কাজ করতে গিয়ে অনেক সময় ব্যর্থ হই, অনেক দিন সফলতা আসে, তো আমি কি আমার ব্যর্থতা বা সফলতা দুটোই কিন্তু একটা জায়গা পর্যন্তই আমার পরিবারকে জানাবো, যাতে পরিবার আমার দুঃখে অতিরিক্ত দুঃখী না হয়। অর্থাৎ সেক্ষেত্রে আমার ইমোশনটাকে আমি চেপে রাখবো। সেক্ষেত্রে আমি আমার ঘরের 5-6টা মানুষের মধ্যে সিচুয়েশনটা তৈরি করছি। সেক্ষেত্রে যখন আমি একটা দেশ হিসাবে কল্পনা করছি, তখন তার তো সবাই সন্তান, তাকে কতটা রেস্ট্রিকশন মেনটেন করতে হবে সেটা জাস্ট ইমাজিন করে নিন। সেই পরিপ্রেক্ষিতে বলছি। তো সেক্ষেত্রে রাজা কিন্তু সেটা করতে পারবে না। 4th পজিশনে বসে রয়েছে কেতু, এবং সে শনির নক্ষত্রে বসে রয়েছে, তো সে তাকে ফুলফিলমেন্ট করতে দেবে না। অর্থাৎ তার যে পিস, তার যে ট্র্যাঙ্কুইলিটি, তার যে গৃহ সুখ, তার যে ফ্যামিলি সুখ, তার যে মায়ের জায়গা থেকে সুখ, সেটা কিন্তু কেতু আসতে দেবে না। আবার রাহু তার কাজের অপরচুনিটি তৈরি করবে। আবার দেখুন, রাহু থেকে 10th হাউসে জুপিটার বসে রয়েছে। জুপিটার এবং রাহু একে অপরের 4র্থ দশম অবস্থায় বসে রয়েছে। ঠিক আবার রবি রাহুও 4র্থ দশম কম্বিনেশনে বসে রয়েছে। ফলে রাহুও যে কর্ম করবে, রাহুরও যে কার্মিক প্রকৃতি, সেটা বৃহস্পতির উপর ডিপেন্ডেন্ট। বৃহস্পতি কখনো চাইবে না রাহু ভুলভাল কাজকর্মগুলো করতে থাকুক, কারণ আপনাদের অনেকবার বলেছি যে রাহুকে যদি কেউ কন্ট্রোল করতে পারে সেটা জুপিটারই পারে, এবং নিজের শক্তি ক্ষয় করে জুপিটার সেটাকে কন্ট্রোল করবার চেষ্টা করে। হ্যাঁ, কিন্তু আর কোনো গ্রহের মধ্যে সেই ক্ষমতা নেই। এটা রাহুর নেগেটিভ আসপেক্টটাকে কিছুটা ম্যালাইন করতে পারে বা ডেমোলিশ করতে পারে। তো সেই অবস্থায় রাহুর যে কাজকর্ম সেটাকেও বৃহস্পতি কিন্তু কন্ট্রোল করবে। তার ফলে রাহু তার পুরো হাত ছেড়ে যেটাকে খেলা বলে সেটা করতে পারবে না, রেস্ট্রিকশন থাকবে। এবং চন্দ্র থেকে বৃহস্পতির অবস্থান কিন্তু অষ্টমে,
তার ফলে চন্দ্রের নক্ষত্রে অবস্থান কারাকালী বৃহস্পতিও কিন্তু চন্দ্রের সাপেক্ষে খুব একটা ফুলফিলমেন্ট আসবে না। যখন মনে করুন গোচরে যখন যোগ তৈরি করবে, যে কেন্দ্রে অবস্থানকারী অবস্থায় যোগ তৈরি করবে, সেই 5-6 ঘন্টা হয়তো একটু এফেক্ট হবে, তারপরে সেই এফেক্টটা আবার নষ্ট হয়ে যাবে নর্মালি। তো সেই অবস্থায় দাঁড়িয়ে রবি কিন্তু প্রচুর কাজ করবার জন্য এনার্জেটিক আছে, তার সাথে তার সেনাপতি আছে। বুধও 26 তারিখের পরে সেকেন্ড হাউসে চলে আসবে, নিজের স্বগৃহ অবস্থায় আসবে, তুঙ্গ অবস্থায় আসবে, মূল ত্রিকোণে আসবে। কিন্তু রাজার যে বক্তব্য, অর্থাৎ তার যে রাষ্ট্র ক্ষমতা, তার যে সঠিকভাবে সেটার প্রয়োগ, সেটা করতে দেবে না স্যাটার্ন আটকে রেখে দেবে। কতদিন আটকে রেখে দেবে না, 7ই নভেম্বর পর্যন্ত আটকে রেখে দেবে, কিছুতেই কাজটাকে ফুলফিলমেন্ট করতে দেবে না। যদিও তার আগে তো রবি অনেকগুলো ঘর পেরিয়ে যাবে, কিন্তু ইমিডিয়েট কিন্তু পুরো কাজটাকে করতে দেবে না। যতটা রবিকে হেল্প করতে পারবে কৌশলে, স্ট্র্যাটেজিক্যালি, সেটা জুপিটার করতে পারবে। যতক্ষণ জুপিটার মোটামুটি এই ঘরে তার 7th আসপেক্টে রয়েছে, রবিকে পূর্ণ দৃশ্য, মানে রবি বৃহস্পতি একে অপরের মধ্যে দৃষ্টি বিনিময় হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বৃহস্পতি কিছুটা কাজ করবার মতো অবস্থা তৈরি করবে। হ্যাঁ, কিন্তু তাও বলছি, শনির ক্ষমতা যেহেতু সব থেকে বেশি, রবির পরে যদি কারোর ক্ষমতা থাকে সেটা স্যাটার্নের ক্ষমতা। রবি তো নিজে ক্ষমতাটা প্রয়োগ করবে না, রবি গ্রহ দিয়ে প্রয়োগ করাবে। তার ফলে কি করে, স্যাটার্ন তার পুরো মানে বলতে পারেন যে অপরচুনিটিটাকে ভোগ করে, যে সে বস ভূমিকা নিয়ে নেয়। তো সে বৃহস্পতিকে করতে দেবে না পুরো কাজটা। বাট তবুও বলছি, তুল্যমূল্য বিচারে কিন্তু এই জায়গাটাকে একেবারে নাকারাত্মক বলা যায় না। অন্তত প্রথম 10 দিন কিন্তু সে বেটার কাজ করবে। আপনি যদি নবাংশগুলো দেখতে থাকেন, রবি সিংহ রাশিতে অবস্থান করাকালীন প্রথম 10 দিনে সে 3টে ঘর ক্রস করবে, সেটা হচ্ছে মেষ, তারপরে বৃষ, তারপরে মিথুন। এই 3টে নবাংশের 10 ডিগ্রি, অর্থাৎ 17 থেকে 27 পর্যন্ত কিন্তু রবি ফুল ফ্লেজেড কাজ করবার চেষ্টা করবে। আরও একটা জিনিস বলে রাখি, শুক্র এখানে কিন্তু রবির দ্বিতীয় এবং কিছুদিন পর থেকে তৃতীয় অবস্থান করবে। তো দ্বিতীয় যখন অবস্থান করবে, বিশেষ করে শুক্র তো 6 তারিখ অবধি থাকবে, তো তৃতীয় যখন অবস্থান করবে তখন কিন্তু বেটার। রবি নর্মালি প্রেম, প্রণয়, রোম্যান্টিক কারো প্ল্যানেট নয়। রবি কর্তব্যের প্ল্যানেট। রাজা তার কর্তব্য বোধে, তার ডিউটিস বোধে, অনুশাসনটা বোধে, সে রোম্যান্টিক নয়। কিন্তু 3rd হাউসে যখন চলে যাবে শুক্র, তখন কিন্তু কিছুটা রোম্যান্টিক অ্যাটিটিউডও তৈরি হতে পারে। সিংহ লগ্ন স্পেসিফিক্যালি বলছি, বা কুম্ভ লগ্ন স্পেসিফিক্যালি বলছি, বা সিংহের যে ট্রাইন আছে, অর্থাৎ সিংহ, ধনু এবং মেষ, এই 3 লগ্নের যারা মানুষ আছে তাদের মধ্যে কিন্তু নতুন কোনো মেল বা ফিমেল, তার সাথে একটা মিনিমাম লেভেল অফ অ্যাকুয়েন্টেন্স সে সময় আসার একটা যোগ তৈরি করবে। কারণ বুধও কিন্তু শুক্রের ঘরে কিছুটা ঢুকে 2 ডিগ্রি 2.5 ডিগ্রি মতন ঢুকে বকরি হয়, আবার কন্যা রাশিতে নেমে যাবে। সেটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব কিছুদিনের মধ্যে। তো তার ফলে রবির এখানে একটা অল্প কিছুদিন, মানে 6 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত একটা অপরচুনিটি তৈরি করবে নতুন কিছু অ্যাকুয়েন্টেন্স আসার, মানে জীবনে নতুন কিছু আসার জন্য। দেখুন, রবি তার ইমোশনাল অ্যাসপেক্ট, তার নলেজ, এগুলোকে ত্যাগ করে প্র্যাকটিক্যাল ফিল্ডে ঢুকছে। এটা রবি প্র্যাকটিক্যাল, রবি প্রচণ্ড প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যাল ফিল্ডে ঢোকা মাত্র সে ফাংশন করা শুরু করবে, আগেই যেটা বললাম। কিন্তু ফাংশন করার ক্ষেত্রে তার প্রধান হিন্ডারেন্স তৈরি করবে, সেটা হচ্ছে শনি। যেহেতু তৈরি করবে, দেখুন রাজা কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমরা সাধারণ মানুষ, কিন্তু যিনি রাজা হন, যিনি শাসক হন, তিনি তো তার তো মানটা বা তার যে স্তরটা, অন্তত তার যে চেয়ারটা, সেটা তো আমাদের থেকে অনেক ওপরে। সেই জন্যই তো ভগবান তাকে চুজ করেছে আমাদের গার্জিয়ান হিসাবে। এবার তার যে চেয়ারটা, তার যে ইগো, তার যে অবসেশন, তার যে প্যাশন, তার সব কিছুই আমাদের মতন নর্মাল মানুষের থেকে অনেক বেশি হবে।
হতেই হবে, না হলে তো সেটা বর্তাচ্ছে না। একটা তো শ্রেণীগত ডিফারেন্স আছে। আপনাদের অনেক আগে বলেছিলাম, দেখবেন আগেকার দিনের অনেক সিরিয়াল অনেক সময় দেখায় পুরনো বিভিন্ন আমাদের কাব্য, আমাদের যে গ্রন্থ আছে, ধর্মগ্রন্থ আছে, তার উপরে দেখবেন রাজা একটা অনেক সবার ওপরে বসে থাকে, সেখানে কারোর অ্যাক্সেস নেই, একমাত্র অ্যাক্সেস আছে রাজপুরোহিতের। মন্ত্রীও তার থেকে নিচে বসে, রাজপুরোহিত তিনি ব্যতি রেখে তার সমকক্ষ রানী বসতে পারে, এছাড়া আর কেউ বসতে পারেন না। তো রাজার সামনে কেউ যেতে পারে না, রাজার এত তাপ আছে, রাজার এত ওয়েটেজ আছে রাজার সামনে। আমি মানে আপনি নর্মালি দেখবেন যে অনেকেই অনেক কথা বলবে, কিন্তু ধরুন একটা এলাকার খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ, হয়তো সেই মানুষটির প্রতি কোনো মানুষের ক্ষোভ আছে, তার পেছনে অনেক কথা বলছে, যখন তিনি সামনে যাবেন তিনি কিন্তু ফামলিং করবেন, কথা বলতে পারবেন, কারণ তার একটা ভয় আছে, কারণ তার ক্ষমতা অনেক বেশি। সিম্পল ব্যাপার, সেভাবে চিন্তা করুন। হ্যাঁ, বা বাড়ির ছেলে মেয়েকেই দেখবেন, বাবা যখন অফিসে গেছে তখন দেখবেন বাবা হয়তো আগের দিন বকেছে পড়াশোনা করেনি বলে, তো বাবাকে একটু তাদের ভাষা, তাদের ছোট ভাষা অনুসারে একটু গালমন্দ করছে। বাবা আসলে এবার দেখবো বাবা কি করে। কিন্তু বাবা যখন রাত্রিবেলা ফিরছেন তখন কিন্তু কিছু বলতে পারছে না, আর ভয়টা তো আছে অ্যাকচুয়ালি। তো রবির লোকের চোখ এমন হয় যার চোখের দিকে তাকিয়ে কথা বলাটা খুব মুশকিল হয়। আপনাদের আমি উদাহরণ দিয়ে বলেছিলাম যে যারা গির অভয়ারণ্যে গেছে সেখানে সিংহের গর্জন হয় মাঝে মাঝে, যাদের মধ্যে ঘোড়া, এখন তো প্যান্ডেমিক আছে, যদি পারেন কোনো দিন যাবেন, সিংহের গর্জন শুনলে না অনেক অনেক সাহসী মানুষও দাঁড়িয়ে থাকতে পারবে না। কেন মুনি ঋষিরা লিও কথাটা বলেছে, টাইগার বলেনি, বাঘের গর্জন কি তা বলে কম? তা নয়, সিংহের গর্জন, সিংহকে কেন রাজা বলা হয়? সিংহ তো শিকারও করে না, এক জায়গায় চুপ করে বসে থাকে। রাজার প্রকৃতি বোঝানো রয়েছে, রাজা কোনোদিন নিজে কাজ করে খায় না, রাজাকে সকালবেলা অফিস করতে বেরোতে হয় না, রাজাকে সকালবেলা ব্যবসা করতে বেরোতে হয় না, যে আজকে পয়সা ইনকাম করে রাত্রি তারপরে সারাদিনের রাসাচ্ছাদন করব, সেরকম নয়। রাজা তার নির্দেশে কাজ করে এবং তার কাজ করে দেওয়ার জন্য অসংখ্য লোক আছে রাখা, তো এটা তার বেসিক প্রকৃতি। তো দেখবেন এই জন্য সিংহী শিকার করে, সিংহ কোনোদিন শিকার করে না। তো সেই হিসাবে রাজা কি করবে, তার যে ইগো সেটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে, যেহেতু মঙ্গল আছে, তার সাথে বুধও রয়েছে, এবং তার সাথে ক্রোধ, তার অ্যাগ্রেসিভনেস, তার সাথে তার বলতে পারেন তার অবস্টিনেন্স, তার মধ্যে অল্টারকেশন, মানে এক ধরনের তার্কিক প্রবৃত্তি প্রচুর পরিমাণে বাড়বে, জেদ বাড়বে প্রচুর পরিমাণে, এবং এটা বারবার ফলে কি হবে, মাথা গরম হয়ে যাওয়া, এটা অত্যাধিক পরিমাণে হবে। এবং আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, ইরেসপেক্টিভ অব রাশি লগ্ন, যখনই দেখবেন এই প্রবণতাটা আসছে, নিজেকে কাম ডাউন করবার চেষ্টা করবেন। হয় সেখান থেকে সরে যাবেন, বা প্রসঙ্গটা ঘুরিয়ে দেবেন, বা যদি দেখেন উল্টো দিকের লোক আপনাকে প্রভোগ করবার চেষ্টা করছে, আপনি সেখান থেকে সরে যাবেন। এটা হচ্ছে প্রথম কথা। সরে গেলেই ব্যাপারটা খানিকক্ষণ বাদে মাথা থেকে বেরিয়ে যাবে। না হলে কিন্তু জিনিসটা খুব খারাপ দিকে চলে যেতে পারে, এটা দৈহিক বলপূর্বক ব্যবস্থায় চলে যেতে পারে। আমি এর থেকে বেশি কিছু বলছি না, তো এটা একটু খেয়াল রাখবেন। আর একটা জিনিস আপনাদের বলে দিই, যাদের ব্লাড প্রেশারের প্রবলেম আছে, যাদের প্রেশার বিশেষ করে রাতের দিকে ফ্লাকচুয়েশনটা বেশি হয়, তারা কিন্তু অবশ্যই ডক্টর দেখাবেন রেসপেক্টিভলি, না হলে কিন্তু সমস্যা করবে এই সময়। হ্যাঁ, তাছাড়া যাদের লিভারের প্রবলেম আছে, খাবার ডাইজেশনের প্রবলেম আছে, লোয়ার ইন্টেস্টাইন এবং কোলনে যাদের কনস্টিপেশন রিলেটেড প্রবলেম আছে, তারাও কিন্তু খেয়াল রাখবেন এই সময়। এই সময়টা কিন্তু আগামী 1 মাস এই জায়গাগুলোর ক্ষেত্রে একটু নেগেটিভ আছে। যাদের ঠান্ডা লাগার প্রবণতা আছে, শুধু ঠান্ডা লাগা না, এক শ্রেণীর মানুষ দেখবেন, আমি তো ডাক্তারি পরিভাষাটা বলতে পারবো না, আমি শুধু সিমটমগুলো আপনাদের বলতে পারি, যাতে জ্বর আসে এবং স্টেপ বাই স্টেপ খুব টেম্পারেচার রেইজ করে যায়, এরকম কিছু মানুষ আছে। তো তারা একটু সাবধানে থাকবে যাতে টেম্পারেচারটা না বাড়ে। আমি 3টে লগ্নের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলে দেব, একটা হচ্ছে মকর, একটা হচ্ছে মীন, আর একটা হচ্ছে ভার্গ অর্থাৎ কন্যা লগ্ন। এই 3টে লগ্নের ক্ষেত্রে পরবর্তী 1 মাস আপনাদের ব্যবহার, কথাবার্তা, ফ্যামিলি ব্যালেন্স করা
তার সাথে পারিপার্শ্বিক অবস্থাকে ব্যালেন্স করা, এটার উপর একটু খেয়াল রাখবেন। বিশেষ করে যাদের দশা খারাপ আছে, আমি কিন্তু অ্যাসেন্ডেন্টের কথা বলছি, রাশির কথা বলছি না, লগ্নের কথা বলছি। যারা মীন লগ্ন, কন্যা লগ্ন এবং মকর লগ্ন, এদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলছি, আপনারা আপনাদের ব্যবহারের প্রতি অত্যন্ত সজাগ থাকবেন, না হলে কিন্তু সেটা খারাপ দিকে টার্ন নিতে পারে এবং অনেক কিছু হতে পারে যেটার পরিণাম। বিশেষ করে যারা চাকরি করছেন, কোনো ডিসিপ্লিন ফোর্সে চাকরি করে, তারা ইনসাবঅর্ডিনেশনের শিকার অবশ্যই হবেন না, অবশ্যই হবেন না। আরও স্পেসিফিক্যালি বলতে পারি, বৃষ আর যে কটা লগ্ন রয়েছে তাদের কিন্তু মোর অর লেস বেটার আছে। স্পেসিফিক্যালি মেষ লগ্ন, সিংহ লগ্ন এবং আমাদের ধনু লগ্ন, তাদের ক্ষেত্রে কিন্তু মোর অর লেস টাইম ভালো যাবে। যদি দশা বেটার থাকে তাহলে কিন্তু একটু ইতিবাচক সময়, এই কনস্ট্রেন টাইমটা যেটা আমি বলেছিলাম 26শে অক্টোবর পর্যন্ত, তার মধ্যেই সময়টা বেটার যাবে। বৃষ লগ্নের ক্ষেত্রে একটু স্পেসিফিক বলে দিই, এবং বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে দেখুন, বৃশ্চিক যার লগ্ন আছে, তার লগ্ন থেকে কিন্তু পরিষ্কারভাবে 10th হাউসে, মানে তার 10th হাউসে এখন রবি মঙ্গল একসাথে বসে রয়েছে। তো কাজের ক্ষেত্রে প্রচুর উদ্যম দেবে, কিন্তু চেষ্টা করবেন সেই উদ্যমটা যাতে প্রপারলি চ্যানেলাইজ হয়, অর্থাৎ সেটা যাতে অ্যাবর্টিভ ফাংশনে পরিণত না হয়। হ্যাঁ, কারণ থার্ড হাউসে আপনার শনি কিন্তু বকরি রয়েছে এবং বৃহস্পতিও ঢুকে আসলে পরে একটা স্থবিরতা তৈরি করবে, অর্থাৎ আপনার যে ভিগিয়ার, আপনার যে কাজ করবার জন্য যে স্পৃহা, শক্তি, সেই জায়গাটার মধ্যে একটা অসম্ভব ল্যাথার্জি তৈরি করবে। সেটা 13ই সেপ্টেম্বর থেকে মোটামুটি অক্টোবর মাসে 25 তারিখ পর্যন্ত এই ল্যাথার্জিক এফেক্টটা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে তৈরি করবে, কারণ অলরেডি আপনার লগ্নে কেতু বসে রয়েছে, সেও শনির নক্ষত্রে। নাম্বার 1। বৃষ লগ্নের ক্ষেত্রে বলে রাখি, লগ্নের মধ্যে রাহু বসে রয়েছে, তো প্রচুর ডিজায়ার, প্ল্যান এসব তৈরি করবে। 10th হাউসে বৃহস্পতি আছে, 10 থেকে 9তে নামছে, তো এটা বেটার। কিন্তু মঙ্গলের নক্ষত্রে রয়েছে, দ্বাদশপতির নক্ষত্রে রয়েছে, সুতরাং খুব সাবধানে থাকবেন। 4th হাউসে রবি মঙ্গলের মতো প্ল্যানেট রয়েছে, সুতরাং বাড়িতে কিন্তু শান্তি বজায় রাখবার চেষ্টা করবেন। স্পেসিফিক্যালি বৃষ লগ্ন, বৃষ নিজে পৃথ্বীকারক ঘর, একটু স্থিরতা আছে শুক্রের এই পার্টিকুলার ঘরের মধ্যে, চেষ্টা করবেন এই জায়গাটা যেন খুব বেশি ভোলাটাইল না হয়ে যায়। একটি স্পেসিফিক লগ্নের ক্ষেত্রে আপনাদের বলছি, সেটা হচ্ছে কর্কট লগ্ন। কর্কট লগ্ন কিন্তু মোটামুটি 2019 সাল থেকে যদি দশা ভালো না থাকে, মানে বয়স অনুযায়ী দশার যে সেগমেন্টটা আছে সেটা যদি তিনি প্রপার না পান, তাহলে কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু একটু বাধাদানকারী সময় থাকবে, এবং সেটা কিন্তু মোর অর লেস ডিসেম্বর পর্যন্ত থাকবে, ডিসেম্বরের প্রায় 3rd উইক পর্যন্ত। তারপর থেকে আস্তে আস্তে অন্তত পরবর্তী 6-7 মাসের জন্য বাধাটা অনেকটা কাটবে। তো সেক্ষেত্রে বলে রাখি, দ্বিতীয় হাউসে রবি মঙ্গলের মতো গ্রহ রয়েছে এবং আপনার একাদশে রাহু রয়েছে। একাদশে রাহু কিছু ফাটকা জিনিস তৈরি করে, এবং দ্বিতীয় রবি থাকা সব গৃহস্থ এবং মঙ্গলকে নিয়ে, তো সেক্ষেত্রে বুধও পরবর্তীকালে 3rd হাউসে চলে যাবে কিছুদিনের মধ্যে। তো কিছু লোভ জায়গা তৈরি হবে হঠাৎ করে। ভালো দশায় কিন্তু এটা বলছি, খারাপ দশায় কিন্তু সময়টা যে খুব বেশি ইতিবাচক পরিবর্তন হবে তা নয়। ভালো দশায় কিছু অপরচুনিটি আসবে, কিন্তু সেই অপরচুনিটিটা অনেক সময় খুব লেজিটিমেট না হতে পারে, ইললেজিটিমেটভাবে আসতে পারে। সেই জায়গাটায় চেষ্টা করবেন সেই ফাঁদে পা না দেওয়া, কারণ পরবর্তীকালে যখন শনি সামনের বছরে আবার যখন কুম্ভ রাশিতে 2 ডিগ্রি ঢুকে আবার যখন নেমে আসবে আপনার 7th হাউসে, তখন কিন্তু তার মূল্য দিতে হবে। তো ভেরি কেয়ারফুল। আপনার রাজ্যকারী গ্রহের নক্ষত্রে থাকবে সেই সময় শনি, আপনাকে কিন্তু অবশ্যই ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। এই মুহূর্তে আপনি বেঁচে গেলেও তখন কিন্তু বাঁচবেন না, তো একটু সাবধানে থাকবেন। স্বাস্থ্যের প্রতি প্রত্যেকে নজর রাখবেন। এটি যথেষ্ট ইতিবাচক গোচর, কিন্তু চেষ্টা করবেন কাজটাকে, বৃহস্পতি যতক্ষণ পজিটিভ আছে, অর্থাৎ মোটামুটি 13ই সেপ্টেম্বর পর্যন্ত চেষ্টা করবেন যত কাজ আস্তে আস্তে করে নেওয়া। খুব বেশি স্পিডিলি কাজ করলে কিন্তু কাজ অ্যাবর্টিভ হবে, ইনভেইন হবে, কাজ ব্যর্থ হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। ভালো থাকবেন প্রত্যেকে। বেশি যাদের গাড়ি চালানোর অভ্যাস আছে, বেশি স্পিডিলি গাড়ি না চালানোই ভালো, এবং
প্যান্ডেমিকের জন্য যে নিয়ম কানুন আছে সেগুলো দয়া করে আপনারা পালন করবেন, কারণ সেগুলো আমাদের হিতার্থেই বলা হচ্ছে। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।